আচ্ছা, ৮ নাম্বার ক্লাস, ৭ নাম্বারটা স্কিপ, ৭ নাম্বারটা লোকালাইজের সাথে দেখব। আজকের ক্লাসে এটার পরে আমি যেটা করব সেটা হচ্ছে ৮ নাম্বার ক্লাসের পরে বলে দেই। ৮ নাম্বার ক্লাসের পরে আপনাদের ১০ নাম্বার ক্লাস নিব। ১০ নাম্বার ক্লাস নেওয়ার পরে হচ্ছে আমি বাকিও ৯ নাম্বার ক্লাস থেকে আবার কন্টিনিউ করব। আমার মডিউলটা বাড়ানোর সময় এইভাবে সিকোয়েন্সটা করা দরকার ছিল, বাট এরপর আর চেঞ্জ করি নাই, মেজর ইস্যু না দেখে আর চেঞ্জ করা হয় নাই। কারণ অফ আপনারা যদি কন্টেন্ট রাইটই করতে না পারেন সেক্ষেত্রে এসইও কিসের উপরে প্র্যাকটিস করবেন? দ্যাটস ওয়াই আগে কন্টেন্ট রাইটিং শিখবো, তারপর হচ্ছে ওই কন্টেন্ট নিয়ে আমরা ওই কন্টেন্টগুলোর উপরে এসইওর কাজগুলো বা অন পেজের যে কাজগুলো আছে সেগুলো করব। আপাতত আজকের টপিক হচ্ছে যে ইন্ট্রোডাকশন ওয়ান পেজ এসইও, তারপর হচ্ছে ডোমেন নেম সিলেকশন প্রসেস, ডোমেন হোস্টিং কীভাবে ফ্রিতে নেওয়া যায়, একটা ওয়েবসাইট ক্রিয়েট করা এবং সেখানে একটা আপাতত মিনিমাম ডেমো কন্টেন্ট হিসাবে একটা কন্টেন্টকে আপলোড করা, এই টপিকটা দেখব। আচ্ছা চলেন শুরু করি। এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট। এটা তো এই একটা ওয়েবসাইটকে যখন আমরা ভিজিট করছি, অ্যাজ এ ভিজিটর হিসাবে যখন আমরা এই ওয়েবসাইটটাকে ভিজিট করছি, এই ওয়েবসাইটের অ্যাডমিন যে বা এই ওয়েবসাইটের যে ডিজাইনার বা ওনার যে, এই ব্যক্তি আমাকে যেরকমভাবে ডিজাইন করে রাখছে এবং চাচ্ছে যে ইউজাররা আমার ওয়েবসাইটে এসে এইভাবে দেখুক, আমি ঠিক সেভাবেই দেখতে পাচ্ছি, বা সে যে যে জিনিসগুলো আমাকে দেখাতে চাচ্ছে আমি সেগুলো দেখতে পাচ্ছি এখানে। এমনটা হতে পারে যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার পেছনে হয়তো বা এমন কিছু জিনিস আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না। এটা ভাবার কোনো কারণ নাই যে আমি যা দেখতে পাচ্ছি এখানে, এই এই ইন্টারফেসে আমি যা দেখতে পাচ্ছি এটাই মনে হয় ওয়েবসাইটে নির্দিষ্ট করে দেওয়া আছে, এর বাইরে মনে হয় কিছু নাই। এটা না, কথা হচ্ছে আমরা যা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি ভিজিট ওনার আমাদের যা দেখায় বা মালিক যা দেখায় ওই ওয়েবসাইটে, সেটাই আমরা অ্যাজ এ ভিজিটর হিসেবে দেখি। তো যেহেতু এটার ভাবার কোনো কারণই নাই, এটার বাইরে এটার অ্যাক্সেস প্যানেলে বা এটার যে ব্যাকএন্ডে আরো অনেক কিছু থাকতে পারে, বাট সেটা আমাকে ইউজার দেখাচ্ছে না বিধায় আমি দেখতে পাচ্ছি না, ওনার আমাকে দেখাচ্ছে না বা দেখতে দিচ্ছে না, আমার জন্য এগুলোকে ডিসঅ্যালাউ করে রেখেছে। এখন যা দেখতে পাচ্ছি, যেটা আমাদের মধ্যে ভিজিবল আছে, সেগুলোর মধ্যে যদি একটু ভ্যারিয়েশন আনি, ফার্স্ট অফ অল হচ্ছে এই ওয়েবসাইটের একটা ডিজাইন স্ট্রাকচার, এটা হচ্ছে একটা টপিক। তারপরে হচ্ছে যে এই ওয়েবসাইটের উপরে এই পাশে এই যে অনেকগুলো মেনু বার আছে, মেনু বারে কয়েকটা টপিক আছে, ইন্ডিভিজুয়ালি টপিক আছে, এই হচ্ছে একটা মেনু গেল। ফাইন, এখানে যে সোশ্যালের যে আইকনগুলো আছে বা এখানে সার্চ করার একটা সার্চ বার আছে, দেন নিচে কন্টেন্ট আছে, এবং সবার নিচে ফুটার সেগমেন্টে যদি যাই, এখানে ফুটার কিছু মেনু আছে, যেগুলোকে ফুটার মেনু বলা হয়। এখানে কিছু অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আস সম্পর্কে কিছু দেওয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, এখানে আর কিছু না। এখানে কপিরাইট ইস্যুটা এখানে আছে। এ হচ্ছে ওভারঅল টপিক হচ্ছে এই সাইটের জন্য। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এর মধ্যে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা পেজ, এগুলো একটা পেজ বা একটা ক্যাটাগরি। আবার আমি যদি নিচে একদমই যাই, এটা একটা পেজ, কন্ট্রাক্টার্স ফর্ম, এটা এখানে একটা পেজ আছে, কন্ট্রাক্টার্স, এটা একটা পেজ, এটা একটা পেজ, টার্মস এন্ড কন্ডিশন একটা পেজ। আবার আহ, এই যে একটা পোস্ট, এগুলো একটা সিঙ্গেল সিঙ্গেল পোস্ট আছে, এই পোস্টগুলো একটা আর্টিকেল আছে এর মধ্যে, এই পোস্টগুলোর মধ্যে একটা করে যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে কথাবার্তা বলা হয়েছে এখানে, খুবই ভালো। তো এই অল ওভার যা আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ভিজিটর হিসাবে, এবং অ্যাজ এ ভিজিটর হিসেবে যা দেখতে পাচ্ছি, এটা দেখানোর স্বার্থে এই ওয়েবসাইটের ওনার এই ওয়েবসাইটের ব্যাক এন্ড বা ব্যাক প্যানেলে যা যা হচ্ছে করলো, যত ধরনের কাজ করলো, যেটা কিনা গুগল বলেন বা গুগলের মতো আদার্স আর যত সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনগুলার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে,
সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে মেনে, একদম রুলসগুলো মেনে, যখন ব্যাক ইন্ডে একটা ওয়েবসাইটের অ্যাডমিন সেকশনে এই পোস্টগুলোর জন্যে, এই পোস্টের মধ্যে যে ইমেজগুলো আছে সেগুলোর জন্য, বা এই যে মেনু বারের যে পেজগুলো আছে, সিঙ্গেল সিঙ্গেল পেজ আছে প্রত্যেকটা বিষয়ের জন্য, ইভেন তো এই ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা হয়েছে, যে এর ভিউটা এমন হবে, এই যে কালারের যে ম্যাচ, যেমন লোগোর এই কালারের সাথে আমার অন্যান্য বাটন বলেন বা জিনিসপত্রের যে কালারিং ম্যাচটা, সব কিছু যে বিষয়গুলো করা হয়েছে, প্রত্যেকটা বিষয় সবগুলো কই থেকে হয়েছে, এক্সেস প্যানেল থেকে বসে করা হয়েছে। এটা এক্সেস প্যানেল কার কাছে? যার ওই ওয়েবসাইট, তার 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 কাছে হচ্ছে সেই এক্সেস প্যানেল। সো এই একটা ওয়েবসাইটকে তার ভিজিটরের কাছে প্রেজেন্ট করার সাপেক্ষে এক্সেস প্যানেলে বসে আমরা যে ধরনের কাজগুলো করে ফেলি, এবং প্রত্যেকটা কাজ একটা সার্চ ইঞ্জিনকে টার্গেট করে অপটিমাইজ করি, যে এর জন্য উপযোগী করে ওয়েবসাইটের স্ট্রাকচারটা ক্রিয়েট করা, বা এই পোস্টগুলোকে সুন্দর করে অপটিমাইজ করা, ক্রিয়েট করা, এই কাজগুলোকে অন পেজ এসইও বলা হয়। সহজ পথে যদিও বলি, একটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে বসে যা যা কাজ করি সেগুলো হচ্ছে সব অন পেজ এসইও কাজ। সহজ কথা। তো ডোমেন নেম সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যদি আসি, প্রত্যেকটা ওয়েবসাইট আমরা দেখি ডোমেন লাইক দ্যাট এরকম makehealthworld.com, abc.com, xyz.com, bbc.com, wikipedia.com, লাইক দ্যাট। কিন্তু আমরা যদিও এরকম নাম পাই, বাট এগুলোর প্রত্যেকটা এক একটা নিউমেরিক্যাল নাম্বারিং সিস্টেমে চলে। আমরা যদি যারা ইন্টারমিডিয়েটের হয়তো আপনারা পাবেন আইসিটি টপিকে বাইনারি কোড 010101 আর হেক্সাডেসিমাল অক্টাল নাম্বার যেগুলো আছে, সিমিলারলি এই প্রত্যেকটা ডোমেন নেম যখন আমরা সিলেক্ট করি, এই প্রত্যেকটা এগেনস্ট একটা করে আইপি অ্যাড্রেস হয়, প্রত্যেকটার পিছনে একটা করে আইপি অ্যাড্রেস হয়। বাট এই আইপি অ্যাড্রেসগুলা আমাদেরকে মনে রাখাটা অনেক বেশি ট্রিপিক্যাল, অনেক বেশি কষ্টকর, এবং অনেকের আইপি অ্যাড্রেসগুলা এত লম্বা লম্বা হয় যে আইপি অ্যাড্রেসগুলো সার্ভারের কারণে অ্যাকচুয়ালি লম্বাগুলা হয়, মানে বেশি দৈর্ঘ্য, লেন্থ বা পিক্সেল যেটাই বলি, অনেক বেশি লেন্দি হয়, মনে রাখা সম্ভব না। এটার বদলতে যেটা হইলো যে ওকে ফাইন, তাহলে আমরা নাম একটা নাম্বারিং এর বদলে একটা নাম থাকলো, নামের এগেনস্টে আইপি অ্যাড্রেসটা কাউন্ট করবে, ওইটা যেটা শুধুমাত্র কম্পিউটার বা সার্ভার সে তারা বুঝবে, মেশিনগুলো বুঝবে, মেশিন ল্যাঙ্গুয়েজে, ইউজাররা তাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেট করতে। ওই কথা চিন্তা করে অ্যাকচুয়ালি ডোমেনের ক্ষেত্রে নামের সিস্টেম আসছে। বাট প্রথম যখন ইন্টারনেট শুরু হয় তখন কিন্তু এই ডোমেন নেম ছিল না, ছিল জাস্ট নাম্বার করে করে একটা নির্দিষ্ট। এই নাম্বারিং প্রসেসটা এখনো আছে, তবে সেটা ফুললি নাম্বার না, নিউমেরিক না, ওইটাকে বলা হয় হচ্ছে যে ওই যে আমরা যে পাসওয়ার্ড দিতে গেলে যে ধরনের কোড চলে আসে নাম্বার সহ, লেটার এবং নাম্বার মিলে। যারা কখনো ডার্ক ওয়েব নিয়ে যদি কেউ কখনো আপনারা রিসার্চ করেন, বা কেউ কখনো যদি ডার্ক ওয়েবে যান, সেই ক্ষেত্রে দেখবেন, আমি গিয়েছি এর আগে 2-4টা ওয়েবসাইটে, ওদেরগুলো না এরকম নাম নাম লিখে .com এরকম না, এদেরগুলো একটা বাইনারি, একটা কোড, এনক্রিপ্ট বা ডিসক্রিপ্ট এরকম একটা কোড আছে, যে কোডটা অ্যাকচুয়ালি অনেকগুলো নাম্বার এবং লেটার কম্বাইন্ড করে কম্বিনেশনে একটা বড়, এবং ছোট হয় না, এরকম প্রায় সার্চ বারে এতটুকু পর্যন্ত চলে আসে। আমার কাজটা যেখানে আছে এত বড় হয় ডোমেন নেম এদের ডার্ক ওয়েবের ক্ষেত্রে, অনেকটা বেশি সিকিউর থাকার কারণে। এখন এখন যেহেতু এই ডোমেন নেমের প্রচলনটা এরপর চলে আসে, যে একটা নাম সিলেকশন এবং এর আন্ডারে, তখন আমাদের এই মাথা ব্যথা করতে হয় না আসলে কিভাবে চলছে। আমি আপনাদের জানার স্বার্থে বলে রাখলাম। তো এই একটা ওয়েবসাইট যখন আপনি চিন্তা করেন যে আপনি নিজে ক্রিয়েট করবেন, বা কখনো কখনো এমন হয়, এমন অনেক ওয়েবসাইটের ওনাররা আছে যারা একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা বিজনেস রান করতে যায়, তখন ফার্স্ট অফ অল এসইও কনসালটেন্টের কাছে আসে, এসে যদি জিজ্ঞেস করে যে আমি এই মেথড একটা বানাতে চাচ্ছি, সো এর জন্য অ্যাকচুয়ালি কি কি প্রসিডিওরটা আমার জন্য করা উচিত। সে জানে এটা ডিজাইন করতে হবে, এটা তো ম্যান্ডেটরি আছেই, অ্যাকচুয়ালি কি কাজ করলে অ্যাকচুয়ালি আগে এটার জন্য একমাত্র এসইও এক্সপার্ট ভালো জানে কি কি করা উচিত। তার মধ্যে প্রথম কথা হচ্ছে ডোমেইন নেম সিলেকশনটা, এই প্রসেসটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। সিম্পল একটা উদাহরণ যদি দেখেন, এই উদাহরণটা একটু দেখেন, এই ডোমেনটা আমি নিয়ে দিয়েছিলাম আমার ক্লায়েন্টকে,
অনেক আগে। কিচেন রিমডেলিং এটা একটা কান্ট্রির নাম, ঠিক আছে? দেখেন তার লোকাল বিজনেসটা হচ্ছে ওই এরিয়াতেই। কিচেন কিচেন রিমডেলিং তার সার্ভিস, এবং এই সিটির জন্য সে ইয়ে করতে, এটা একদম প্রাইমারি সিটি হচ্ছে তার এইটা। এটা তার কিওয়ার্ড। প্রাইমারি যেটা সিটি কিচেন রিমডেলিং মরিটিয়া, এটা তার হচ্ছে কিওয়ার্ড, তার প্রাইমারি কিওয়ার্ড। আমি যেটা তাকে সাজেস্ট করেছিলাম যে আপনি এই কিওয়ার্ডের উপরে দেখেন ডোমেন নেম পান কিনা। ফার্স্ট অফ অল তো দুইটা কিওয়ার্ড ছিল, একটা হচ্ছে মরিটিয়া, একটা হচ্ছে টেলসে, আর এরকম কিছু একটা ছিল। এটার মধ্যে যখন পেয়ে যায়, তাকে কিন্তু দেখেন ফুল কিওয়ার্ডটাকে টার্গেট করেই তার ডোমেনটা কেনা হয়েছে। এবং তার এক্সট্রা ফিচার্স বেনিফিট যেটা, সেটা হচ্ছে লোকজন যখন স্পেসিফিক এভাবে লিখে সার্চ করতেছে, তার ওয়েবসাইট সবার প্রথমে আসবে, এটাকে একদম ডেফিনেটলি ড্যাম শিওর। কেন? কারণ তার এই কিওয়ার্ডটা স্পেসিফিক, একদম পুরোটা হুবহু তার ইউআরএল এর মধ্যে আছে। এটা একটা বেনিফিট। হ্যাঁ, সো ডোমেন নেম সিলেকশনের ক্ষেত্রে যেমন এই দেখেন কিচেন রিমডেলিং সবার প্রথমে আছে ক্লায়েন্টের সাইড, দেন যেটা তার জিএমপি ফার্স্ট পেজে আছে। আচ্ছা, এটা ছাড়া আরেকটা কিওয়ার্ড আছে, এটা দিয়েও তার সাইড র্যাঙ্কিং এ আসে, সেটা হচ্ছে এটা দিয়েও তার সাইড র্যাঙ্কিং এ, বাট এটা সেকেন্ডারি কিওয়ার্ড ছিল। ওইটা দিয়ে যখন সে পেয়ে গেছে তো এরপর আর লাগে না, এটা দিয়েও তার জিএমপি র্যাঙ্কিং আছে ক্লায়েন্টের। এবং এরপরে ওই মেন ওয়েবসাইটটাও ফার্স্ট পেজে যে র্যাঙ্কিং এ আছে এখানে। তো এইটা হচ্ছে প্রথম ডোমেন নেম সিলেকশনের ক্ষেত্রে মাথায় চিন্তা রাখতে হবে, সেটা আপনার হোক, সেটা তো আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই রিসার্চ করবেন। ক্লায়েন্টের যদি প্রথম কোনো ক্লায়েন্ট আসে যে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছে, সেক্ষেত্রে প্রথম আপনার সাজেশন ক্লায়েন্টের জন্য যেটা হবে সেটা হচ্ছে ডোমেন নেম সিলেকশন প্রসেসটা। যেন ডোমেনের মধ্যে কমসে কম আপনার যে নিশের উপরে ক্রিয়েট করা হচ্ছে, বা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ডের বেস করে, যেমন কিচেন রিমডেলিং হচ্ছে তার নিশ। হ্যাঁ, সেই সাথে আমি তার সিটিটাকে অ্যাড করে দিয়েছি, অ্যাজ এ লোকাল এসইও করা হয়েছিল এই ওয়েবসাইটটাকে। স্পেসিফিক নিশের যে টপিকটা, এই টপিকটাকে টার্গেট করে যেন ওয়েবসাইটের মধ্যে ইউআরএল এর মধ্যে থাকে, রেখে একটা একটা ডোমেন নেমকে হচ্ছে প্রসেস করা, এটা হচ্ছে ফার্স্ট ম্যান্ডেটরি। এখন ডোমেন দুই রকম ভাবে পারচেস করা যায় বা পাওয়া যায়। একটা হচ্ছে ইউজ ডোমেন বা এক্সপায়ার্ড ডোমেন, যে কেউ একজন ইউজ করেছে, একটা সার্টেন টাইম পরে গিয়ে সেটাকে সে আর ইউজ করে নাই, এটাকে ইউজ ডোমেনগুলো, এক্সপায়ার্ড ডোমেনগুলো কিনতে পারেন, কিনা আপনি আপনার সাইটের জন্য রিনিউ করে নিয়ে কাজ করতে পারেন, অথবা নতুন ডোমেন কেনার ব্যাপারে যদি আসেন, এটা অ্যাজ ইউ উইশ, আপনার ব্যাপার। এখন বলতে পারেন তাহলে পুরান ডোমেন কই পাবো? পুরান ডোমেন ডোমেন এক্সপায়ার্ড ডোমেন লিখে সার্চ করলেই গুগলে অনেক ওয়েবসাইট পাবেন, সেখান থেকে দেখে নিন একটু কষ্ট করে, বা ইউটিউব যদি দেখেন। আমি এটা নিয়ে আর আগাবো না, কারণ এটা নিয়ে ক্লাস নিলেও অনেক সময় লাগবে। এখানে expireddomain.net নামে একটা ওয়েবসাইট আছে, তাদের এখান থেকে হচ্ছে আপনি গোডারির যে এক্সপায়ার্ড ডোমেনগুলো বা আদার সাইটের যে এক্সপায়ার্ড ডোমেনগুলো, সেই ডোমেনগুলো এখান থেকে সার্চ করে করে বের করে নিয়েন। এখন এক্সপায়ার্ড ডোমেনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই অনেক ডোমেন পাওয়া যায় এক্সপায়ার্ড ডোমেন, কারণ উদ্দেশ্যই থাকে একটা, ওইটি যে এই ডোমেনের পেছনে ব্যাকলিঙ্ক থাকে, রাইট? ওই ডোমেনগুলোর পিছনে ব্যাকলিঙ্ক থাকে, তাতে যেটা হয় সেটা হচ্ছে যে এক্সপায়ার্ড ডোমেনগুলো কিনলে ব্যাকলিঙ্কগুলো আমার জন্য আগে থেকে যাচ্ছে, পরবর্তী নতুন কিছু ব্যাকলিঙ্ক করলে, বা ওই ডোমেনটার যদি কোনো রকম গুগলের কোনো পেনাল্টি বা প্যারালাইজড আগে না হয়ে থাকে, ইভেন এর পিছনে যদি ব্যাকলিঙ্ক থাকে, সেক্ষেত্রে অনেকটা বেশি বেনিফিট হয় একে নিয়ে র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার। যেমন এইখানে একটা আছে del10t.com, এর পেছনে প্রায় এই পরিমাণ ব্যাকলিঙ্ক আছে। দেখেন ম্যাজেস্টিক এক্সটার্নাল ব্যাকলিঙ্কের হিসাব দেখাচ্ছে এখানে, ব্যাকলিঙ্ক কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে তাদের কোন কোন ওয়েবসাইটগুলোর। যেমন এখানে এই st.bd বিডি, এর তাহলে বাংলাদেশি কারো একজন, সে আগে একসময় চালাইতো, এখন আর চালাচ্ছে না, বাংলাদেশেরই কোনো একজন। আমি যদি ডোমেনটাতে যাই, ট্রাই করি, অ্যান্ড এখান থেকে এই কয়েকটা ওয়েবসাইট, যে যে কারো কাছ থেকে তারা নিলামে সেল করতেছে, যে কারো কাছ থেকে এই ডোমেনটা কিনা যাবে, পারচেস করা যাবে, তার পেছনে ব্যাকলিঙ্কের সংখ্যা হচ্ছে প্রায় 1.2K। এবং এটা কি একটু দেখি, এটা ডিপিটা আছে এখানে। এক্সকিউজ ভাই, রহিম ভাই, জি বলেন। একটু যদি আমাকে ল্যাপটপের সুযোগ দেন, আমার মোবাইলে চালাচ্ছিলাম এখন, ল্যাপটপে ঢুকতে পারছি না, ওখান থেকে যদি একটু এলাও করা হয় জি তাহলে প্লিজ, আমি একটু। প্লিজ। আচ্ছা ভাইয়া, হ্যালো। জি, তো
এখানে মোটামুটি এই কয়েকটা ওয়েবসাইটের কাছ থেকে আমি কিনতে পারছি, এটা বাদ, এটা ক্রস আছে, বাকি এদের কাছ থেকে আমি তো কিনতে পারবো এই ডোমেনটাকে যদি আমি কিনতে চাই। ফাইন। এখন এই ডোমেনগুলার কেনার আগে যে বিষয়গুলো দেখতে হয় সেগুলো হচ্ছে যে এই ডোমেন গুগল কোনো প্যারালাইজড হয়েছে কিনা, হ্যাঁ, গুগল থেকে পেনাল্টি খাইছে কিনা। পেনাল্টি বলতে পেনাল্টির বিষয়টা তো আলাদা, পেনাল্টি তো ওয়েবসাইটকে দেওয়া হয়, ডোমেনটাকে প্যারালাইজড করার হিসাবটা আলাদা। তো আমাদের যেই অ্যাটাকগুলা হয়, অ্যাটাকগুলা বলতে আপডেটের গুগল পেঙ্গুইন, গুগলের যে অ্যালগোরিদমগুলো আছে, গুগলের ফ্রেডসের, বার্ডস, পেঙ্গুইনের অ্যালগোরিদম বা পিজনের অ্যাটাক, এই যে অ্যাটাকগুলা এই ডোমেনটা খাইছে কিনা, অ্যাটাকগুলা পাইছে কিনা, সেগুলো একটু চেক করে যদি দেখেন যে না সবকিছু ঠিকঠাক, এই ডোমেনে বা গুগল অ্যাডসেন্স থেকে এটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে কিনা, কারণ আপনার টার্গেট যদি থাকে যে আমি অ্যাডসেন্স নিয়ে কাজ করব ওয়েবসাইটের মাধ্যমে, সো এটা যদি অ্যাডসেন্স ব্লক করে দেয় সেক্ষেত্রে তো আপনার লস হয়ে যাবে। এগুলো চেক করার জন্য এখানে ওয়েবসাইট আছে লাইক দ্যাট। আচ্ছা, এখানে আছে বাকি মোটামুটি ভালোই র্যাঙ্কিং আসার জন্য কতগুলা ইয়ে দিছে, এবং এখানে মোটামুটি গুগলে যতগুলা অ্যালগোরিদম আছে সবগুলো এখানে আছে, হ্যাঁ, র্যাঙ্ক বেইন, মোবাইল আপডেট, পিজিয়নের আপডেট, পিজিয়ন নাম কি, হার্মিং বার্ড, পেঙ্গুইন, লাস্ট কবে কবে আপডেট হয়েছে সবগুলো এখানে, পান্ডা এখানে আছে। ফাইন, আমরা একটু এখানে দেখি, আমরা google.com-এ দেখি, google.com কানাডার জন্য আছে, রাশিয়ার জন্য আছে, আমরা শুধু এখন মাত্র বিডির জন্য গুগলকে আলাদাভাবে পাইনি আর কি। google.com যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আমরা আপাতত এই একটা ওয়েবসাইটকেই দিই, radiofortune.com, google.com এর জন্য। আমরা ওই ডোমেনটা নিয়ে আসি এখান থেকে, যেটা আমরা দেখতে চাচ্ছিলাম, এইটা eStudyBD.com না, studyBD.com, চেক ডোমেন দেই। এখানে একটু দেখি, আমার এখানে কোথাও কোনো অ্যাটাক আসে নাই, অর্গানিক ট্রাফিকটা অফ, ইভেন এখানে যে এগুলো আছে, যে পেঙ্গুইনের সাইন হচ্ছে এটা, পান্ডা হচ্ছে রেড, দেন মোবাইল ফ্রেন্ডলি আদার্স হচ্ছে এটা, আদার্স এখানে কোনো ধরনের কোনো অ্যাটাক আসে নাই, বা কোনো ধরনের এই যে অ্যালগোরিদমগুলোর যে অ্যাটাক বলেন বা প্যারালাইসের পেনাল্টি হয়েছে কিনা কোনো ইয়ের কারণে, এখান থেকে হয় নাই। না, এখান থেকে হয় নাই, এই ডোমেনের জন্য হয় নাই। এইরকম আরো সাইট, এটা তো just একটা সিঙ্গেল সাইট, এরকম আরো সাইট আছে, একটু খুঁজবেন, পেনাল্টি চেকার দিয়ে একটু খুঁজেন, পাবেন। আর নতুন ডোমেনের ক্ষেত্রে যদি পারচেসের যদি কথা বলি, নতুন ডোমেন অনেকে আছে যে $10 করে নেয়, হ্যাঁ, $10 করে বলতে ডোমেনের দাম তো পড়ে হচ্ছে $8.88, যেটা নেম চিপের প্রাইস বলেন বা গোডেরির প্রাইস বলেন, আমি যে কোনো ডোমেনই নেন, আপনি যেখান থেকেই নেন, লাইক দ্যাট আমি যদি বলি, ইন্টেনশন যদি এরকম থাকে কখনো, বা ইন্টেনশন এভাবে এরকম থাকুক আর যেরকমই থাকুক, ডোমেন নেম নেওয়ার ক্ষেত্রে আপনাকে 1 বছরের যে ইন্টেনশন নিয়ে যদি চালান যে 1 বছর প্র্যাকটিস করবো, নিয়ে রাখি কি হয়, এটা একটা ব্যাপার, আর যে আপনি কাজ করবেন সেটা একটা ব্যাপার। সেক্ষেত্রে বাজেট যদি মনে করছেন কম থাকে বা কি ব্যাপার, বাজেট যদি কম থাকে এবং চিন্তা করেন যে একটু কম বাজেটের মধ্যে ডোমেন নিব, সেই ক্ষেত্রে ওর একটা সাইট আমি সাজেস্ট করে দেবো, ওইখান থেকে নিতে পারেন, বাকিটা একটু নেমচিপে দেখে আসে অ্যাকচুয়ালি ডোমেনের দাম কেমন আসে, একটা ডোমেনের দাম কেমন আসে এখানে। এবং অ্যাটলিস্ট গোডেরি থেকে নেমচিপ আমি সাজেস্ট করি বেটার, কজ অফ নেমচিপ হলো আপনাকে কোনো কিছুর জন্য হচ্ছে আগে ফার্স্ট অফ অল অর্নিং দেওয়া বলেন বা আপনাকে আগে অ্যালার্ট দেয়, সেই ব্যাপারটা কাজ করে সাপোর্টিং, বাট গোডেরি যেটা করে সেটা হচ্ছে যে অফ করে। যখন দেখেন ডট নেট যে ডোমেনগুলো সেগুলো $10.98 করে, আর .com হচ্ছে $8.88 করে, যেটা প্রায় বাংলাদেশি টাকা কত আসে, 80 করে হলে
500 সামথিং। তো এখানে ভ্যাট আছে, ভ্যাট সহ আপনার $10 যাবে। হুম, যদি আমি যদি লাইক দ্যাট আমি যদি বলি যে এখানে মোটামুটি সাজেস্টগুলো চলে আসছে। তো আমি যে এটাই যদি এই কার্ডে অ্যাড করি, অ্যান্ড আমি যদি কার্ডে অ্যাড করি, যদি আমি একটু সামনে আগে $8.88 ভ্যাট সহ কত আসে আমি একটু দেখি। ভিউ আইটেম $9.06, প্রায় $10 উইথ ভ্যাট। হ্যাঁ, সিআইএন ফি যেটা আছে 18% আসছে। তো প্রায় $9 খরচ করতে হচ্ছে আপনাকে এখানে নেম চিপ থেকে, জাস্ট একটা ডোমেন কিনতে গিয়ে। তার চেয়ে বরং আমি সাজেস্ট করি এইটাকে, pokeburn.com। একটা এক্সওয়াইজেড ডোমেনের কিনতে গেলেও নেম চিপ থেকে প্রায় $1 বেশি লাগে। অথচ এই পোকবার্ন থেকে একটা এক্সওয়াইজেড ডোমেন কিনতে গেলে কয়েক সেন্ট, 70 সেন্ট 69 সেন্ট এই রেটেই কিনা যায়। আর পোকবার্নে .com ডোমেনের দাম মাত্র $4.5 বা $4 এরকম, যেখানে ওখানে তারা $9 পে করতেছে, চার্জ করে। নেম চিপ বা এরকম ভালো ভালো প্রতিষ্ঠানগুলো পোকবার্ন সেখানে ডোমেন দিচ্ছে, সেম ডোমেন একই একই জিনিস। যেমন আমি ওখানে দিয়ে দিয়ে দিই, দেখেন কি আমরাবিন এসিও বিডি.com। আচ্ছা, এখানে $5 বলতেছে ডট নেট, এটা প্রায় $60 বলতেছে। এটা $4 হওয়ার কথা ছিল, এটা আমি তাহলে বাড়ায় দিছে। আচ্ছা, এইটা $5 বল, $37 ছিল এটা নর্মালি, পরে এটা $5 করে দিছে পার ইয়ারে। আচ্ছা, এটা এই ডোমেনটার দাম আবার আলহামদুলিল্লাহ, রবিন বিডি ফর বিডি, এই ডোমেনের দাম এত বেশি উঠে গেছে। এটা কোনো একটা ওয়েবসাইট আগে থেকে কেনা হয়েছিল, এই ডোমেনটার রেট তো ভালো উঠে গেছে। যেমন আমি একটু আরেকটা ডোমেন দেখি, $4 ডোমেন আছে এখানে, দেখাচ্ছি। worldmake.com, $3,000 প্রাইস ডোমেনের। এসব ডোমেন কিনার এই যে এটা একটা আছে দেখেন, $2 ডোমেন। কিন্তু এই সচরাচর এই ডোমেনগুলো, এটা $1 ডোমেন। হ্যাঁ, ডট ক্লাবের। আর এই টাইম আপনি নেমচিপ থেকে কিনতে যান, .com যেটা ছিল, .com তো আমি নিয়ে নিছি অলরেডি, এটা আমার নেওয়া নেওয়া হয়ে গেছে অলরেডি। এখান থেকেই নাও, পকবার্ন থেকেই .মেখেল এই ডোমেনটা নেওয়া। $4 নেওয়া, বাট হয়তো আবার বেশি করে এখন $5 করছে, খুব বেশি গেলে। তা আমার এখান থেকে কিছুটা রেট কমে যাচ্ছে। এই একটা সাইট আছে যেখান থেকে কম দামে নতুন ডোমেন যদি কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারেন। এত কথা বলার এই দেখানো একটাই উদ্দেশ্য, হোয়াট এভার। আচ্ছা, ডোমেন প্রসেসটা করার পরে হচ্ছে আপনার ডোমেন ফ্রিতে প্র্যাকটিস করবো, দ্যাটস আমাদের ডোমেন নিতে হবে একটা, আর একটা হচ্ছে হোস্টিং নিব ফ্রিতে। আমি ব্যাপারটা আপনাদেরকে জ্যামে দেখাইতে পারতাম, একটা ওয়েবসাইটকে ক্রিয়েট করে সেটা জ্যামে দেখাইতে পারতাম, বাট জ্যামে দেখানোর হলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা সি প্যানেল সম্পর্কে আইডিয়াটা যেটা দেওয়ার কথা ছিল, একটা সিএমএস কে একটা প্যানেলে কিভাবে ইনস্টল দিতে হয়, এই যে ব্যাপারটা এটা পাইতেন না। So আমি চাচ্ছি যে ওইভাবেই যাব যেভাবে একটা একদম বেসিক্যালি করা লাগে, করতে হয়। বাইট.হোস্ট বা বাইট হোস্ট, ওয়েবসাইটটাতে যাই, এই যে বাইট.হোস্ট বা বাইট হোস্ট, এই ওয়েবসাইটটা। ওকে, এই ওয়েবসাইটটার এখানে যে সাইন আপ ফর ফ্রি হোস্টিং, আর কোথাও তাকানো দরকার নাই, এখান থেকে আমরা সাইন আপ করে নিই। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে একটা ডোমেন নিব, অ্যান্ড হচ্ছে আমাদের প্যানেলটাকে ঠিকঠাক করব, এটা সি প্যানেল নিব। সো যেহেতু বাইটহোস্ট.com একটা নিজেই একটা ওয়েবসাইট, বা বাইটহোস্ট একটা নিজেই একটা ওয়েবসাইট, তো এখান থেকে তো আমাদেরকে ওইভাবে কোনো পার্টস ডোমেন দিবে না, আমাদের এখান থেকে অ্যাজ একটা সাব ডোমেন বা ক্রিয়েট করা যদি বলেন সেটা ক্রিয়েট করতে পারি। আমি দিলাম যে এসিও 8 ব্যাচ, পাসওয়ার্ড দিয়ে দিলাম কোড যেটা আছে 5C
5 এখানে যে পেজটা আসছে এই পেজটা আমার কোনো কাজের না। এখানে জাস্ট একটা ইমেল আমাকে পাঠাইছে, এটা আমি কেটে দিলেও হবে, কারণ বাকি যত এক্সেস আছে সব ইমেলে পাঠিয়ে দিবে। যে ইমেলটা হচ্ছে আপনাকে পাঠাবো না, বা ইমেলটা যে ইমেলটা আপনি দিছিলেন রেজিস্ট্রেশন করার সময় এখানে, এই ইমেলে বাকি সব কিছু দিয়ে দিবে। একটু চেক করি মেলটা। মেল একটু ওয়েট করি। আর যদি না পান, ইনবক্স যদি না পান, একটু দয়া করে ওই স্প্যাম বক্সটা একটু চেক করবেন আর কি। একটু লোড দিলাম, দেখি আমার ইনবক্সই আসছে। এই যে এখানে পোস্টিং অ্যাক্টিভেশন নামে এখানে চলে আসছে। এন্টার করি অ্যান্ড এইখানে বলা আছে যে ক্লিক দ্য লিঙ্ক বিলো, অ্যান্ড এখানে অর্ডার করার জন্য আমার ইমেলটা কনফার্ম করার জন্য একটা লিঙ্ক আসছে। এটাতে ক্লিক করার পরে বাকি কাজ হয়ে যাবে। আমার এই যে এখানে যে ফর্মটা ছিল এটা আমার এখন দরকার নেই, এটা কেটে দিই। বাকি কাজ এই প্যানেলে হবে। আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। আমার সি প্যানেল বলেন যা যা হাবিজাবি যা যা ক্রিয়েট করা উচিত, ইউজার নেম ক্রিয়েট করা, যা কিছু ক্রিয়েট করা সব এখানে ক্রিয়েট করে দেন আমাকে পাসওয়ার্ড, ইউজার নেম সব কিছু সেন্ড করে দিবে। ওকে, অলমোস্ট কমপ্লিট। আসুক। আচ্ছা, এখানে অর্ডার কনফার্মেশনের ইয়ে পাচ্ছে। ওকে, আমার এখান থেকে এটা আমার এখান থেকে কনফার্ম যা করা শেষ হয়ে গেছে। ফাইনাল এখান থেকে আমার ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু এখানে আছে, দিয়ে দিচ্ছে। এ হচ্ছে আমি যে ডোমেনটা নিছিলাম so8badge.com, যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে so8badge7bytes.7.com। আমি যদি এই ডোমেনটাতে যাই, কি আসে একটু দেখি। এই হচ্ছে সেই ডোমেন যেটা আমরা নিয়েছি কাজের জন্য। এখানে কিছুই ইনস্টল করা হয় নাই। হ্যাঁ, কোনো ধরনের কোনো সিএমএস ইনস্টল করা হয় না। এটা বাই ডিফল্ট বাইটস থেকে আসছে বিধায় এরকম ভাবে একটা ইয়ে প্যানেল হয়ে বসে আছে, আর কিছু না এই ডোমেনের এগেনস্টে। দেখেন আমরা কিন্তু সিডিএন এ চলে গেছি, রিডাইরেকশন করে সিডিএন এ নিয়ে গেছে, কারণ এই আমরা যে ডোমেন নিয়েছিলাম এই ডোমেনের পেছনে কিছু নাই, ডোমেনের মধ্যে কিছু করা হয় নাই। আমি একটু মেইলে আবার আসি। এখানে আমাকে আরেকটা মেল সেন্ড করছে, কত আমি এখানে ইয়ে করছি, অ্যাকাউন্ট কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এটা প্রথম আসছিল, এই হচ্ছে আরেকটা আসছে। যাই এবং টুইন্ডিং এ দিয়ে যাই। আমার এখানে এই হচ্ছে আমার সি প্যানেলের ইউজার নেম, এটা কেটে দিই। সি প্যানেলের ইউজার নেম, সি প্যানেলের পাসওয়ার্ড, আমার সি প্যানেলের লিঙ্ক, আমার সি প্যানেলের ইউআরএল হচ্ছে এইটা, আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা। বাকি সব কিছু আমাকে এখানে দিয়ে দিয়েছে। আমি সি প্যানেলে লগ ইন করি। আগে সি প্যানেলে লগ ইন করে দেন হচ্ছে আমরা সিএমএস ইনস্টল করব। এটা হচ্ছে সি প্যানেলের ইউজার নেম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ভিপি লগ ইন বা ভিস্তা প্যানেল সি প্যানেল একই জিনিস। এক একটা কোম্পানি এক এক রকম। ভিস্তা প্যানেল এখন চলে সি প্যানেল, আবার আরেক ধরনের সি প্যানেল আছে, সেটা করলে প্লেক্সের সি প্যানেল। কারা কারা চালাইছেন কিনা জানি না, প্লেক্সের আমি চালাইছি। প্লেক্সের সি প্যানেল, প্লেক্সের সি প্যানেলের অন্যরকম হয় দেখতে, ভিউটা ইন্টারফেসটা টোটালি অন্যরকম। আচ্ছা, পাসওয়ার্ড ছিল হচ্ছে 1 2 3। হচ্ছে পাসওয়ার্ড। আমরা লগ ইন করে রেখেছি সি প্যানেল। আমার কাজ এখানে শেষ আপাতত। এখান থেকে আই অ্যাপ্রুভ করে দিই। আই অ্যাপ্রুভ, বাকিটা হয়ে যাবে একা একা। সি প্যানেল এখান থেকে লোড হচ্ছে। এই হচ্ছে টোটাল আমার সি প্যানেলের ইন্টারফেস। ফ্রিতে আমি জাস্ট এটা আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন যদি আপনাদের ওয়েবসাইট পার্সোনাল থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে, যদি মনে করেন যে আমি আপনাদের জন্য যেটা রেডি করে রেখে দিয়েছি অলরেডি, ওইটাতে কাজ করবেন, সেটা আপনি করতে পারেন। আর যদি এটাতেই প্র্যাকটিস করেন তো ওকে ফাইন, আপনি করেন, এটা আপনার ইচ্ছা। বাই দ্য ওয়ে, একটা এটা হচ্ছে আমাদের একটা ফ্রি সি প্যানেল, এবং সি প্যানেলটা দেখতে এরকমই হয়। পেইড সি প্যানেলও দেখতে একই রকম ডিজাইন, এই ডিজাইনেরই হয়।
এবার আমার প্যানেলের যত ধরনের ইনফরমেশন সেটা আছে, কি পরিমাণ হোস্টিং এর প্ল্যান আছে, ব্যান্ডউইথ কেমন, আমার সাবডোমেন কতগুলো ক্রিয়েট করতে পারবো, কতগুলো এফটিপি অ্যাকাউন্ট আছে, সব এখানে দেওয়া আছে। আমার ডোমেন কোনটা, কোন ডোমেনের এগেনস্ট এটাকে রেজিস্ট্রেশন করা হয়েছে, এটা এখানে দেওয়া আছে। এরপর আমি ডোমেন এখানে অ্যাড করতে পারি, সাবডোমেন হোয়াট এভার যা যা করা দরকার আমি করতে পারি। প্রথম কাজ এখন যেটা আমার সেটা হচ্ছে সিপ্যানেল হাতে পাওয়ার পরে একটা ডোমেন যখন আমরা নেই, একটা হোস্টিং যখন আমরা নিই, সরি, একটা হোস্টিং যখন নিই, একটা ডোমেন যখন নেই, তো ওই ডোমেনের এগেনস্টে প্রথমে হোস্টিংটাকে এইভাবে আমাদের জন্য ইনস্টল করে দেওয়া হয়। এরপর বাকি কাজ আমাদের নিজেদের করতে হয়, সিপ্যানেল সিএমএস ইনস্টল দেওয়া, তারপরে বাকি কাজ সিএমএস ইনস্টল দিব। সিএমএস ইনস্টল দেওয়ার জন্য এখান থেকে খুঁজে বের করো সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার, হয় এটা, আদারওয়াইজ এখান থেকে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার, অথবা আদারওয়াইজ যেগুলো পেইড সি প্যানেল, সেই সি প্যানেলের মধ্যে হচ্ছে আগে থেকেই ওয়ার্ডপ্রেস বা এরকম আদার্স আরও যত সিএমএস আছে সেগুলো নিচে স্ক্রলিং করে দেওয়া থাকে আলাদা, সেখান থেকে করতে পারেন। বা সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার আপনি যেখানেই যান, সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার নামে এটা পাবেনই। এটাতে যাই, এখানে হচ্ছে আমার সবগুলো সিএমএস দেওয়া আছে। হ্যাঁ, অ্যাভান্টিকার, জুমলা, পিএইচপি, WHMCS, ওপেন রিয়েল স্টেট, ওপেন কার্ড, লারাভেল আছে, লারাভেল নতুন অ্যাড করেছে তারা, আগে ছিল না, বাট জ্যাঙ্গোটা নাই, ওপেন কার্ড আছে। যাদের ইন ফিউচারে যদি কোনো ইন্টেনশন থাকে যে ই কমার্স বেসড ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা কাজ করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করবো ওপেন কার্ড সিএমএস। হ্যাঁ, এইটার উপরে একটা ই কমার্স সাইট ক্রিয়েট করা, ওয়ার্ডপ্রেস থেকে বেস্ট ফিচার্স বা কাজ করে মজা পাবেন ওপেন কার্টে। আমরা ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করবো, সো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিচ্ছি, ওয়ার্ডপ্রেস সিএমএসটা ইনস্টল দিচ্ছি। সিএমএস এর ফুল মিনিং না জানলে গুগল করে জেনে নেবেন, আমি বলে দিচ্ছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস এর ফুল মিনিং। আচ্ছা, এখন যখন আমরা একটা সিএমএস বা একটা ভার্সনকে অ্যাড করছি, আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে আমার হচ্ছে সেট আপ চলে আসছে এখানে, যে কি কি দিয়ে সেট আপ করবো আমার ওয়েবসাইট প্যানেলের, এই সি প্যানেলের মধ্যে, এই যে আমার সি প্যানেলটা আছে, এই প্যানেলের মধ্যে আমি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করছি, যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমার বাকি সাইটটা থাকবে, যেটা সচরাচর আমরা যে কিছুক্ষণ আগে যে সাইটগুলো দেখে আসছি এরকম থাকবে। সো আমার লেটেস্ট ভার্সন এখানে যেটা আছে সেটাই থাকলো, ফাইন, লেটেস্ট ভার্সনটা আছে এখানে। ইনস্টলেশন ইউআরএল যে বিষয়টা আছে, আচ্ছা, এটা এখান থেকে ইনস্টল করার সময় নর্মালি ইয়ে করে রাখবো, ক্যানোনিকাল করে দিব। ক্যানোনিকাল জিনিসটা কি? ক্যানোনিকাল হচ্ছে গুগলকে ডিরেক্টলি বলে দেওয়া যে আমারটা এইভাবে গেলেই যেন হয়ে যায়, বা এই ওয়েতে গেলেই হয়ে যায়। যারা এখানে আছেন, যারা অনেকে, তাদের মধ্যে যদি যারা আছেন যারা 2007, 8, 9, 10, 9 পর্যন্ত, 2009-10 পর্যন্ত আর কি, এই সময়টা যারা ইন্টারনেটের সাথে জড়িত ছিলেন তারা দেখবেন, অথবা যারা ইন্টারনেট তখন ইউজ করেছেন, অনেকে সাইবার ক্যাফে গিয়ে ইউজ করতেন, খেয়াল করে দেখবেন আমরা যখন এখন বর্তমান সময়ে যেটা করি, আগে যেটা করতাম কোনো একটা ওয়েবসাইটে ঢোকার আগে লিখতাম www ডট, দেন হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, তারপরে .com, বাট মাস্ট বি www ডট, এই কথাটা লিখতে হইতো আমাদের টাইপ করে। তো এখন বর্তমান সময় আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট নর্মালি এভাবে ওয়েবসাইটের নামটা লিখি, দেন লাস্টে .com দিয়ে দিই, abc.com। আমরা কিন্তু এখন আর www ডট কথাটা লিখি না, আগে লিখতে হইতো। যারা ওই আমি যে বললাম যে ওই সময়টা যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত ছিলেন তারা ব্যাপারটা ভালো জানেন, বুঝবেন। এটাকে ক্যানোনিকালাইজেশন বলা হয়। এখন দেখেন, ইউজারের কাছে এত সময় নাই যে সে বসে বসে www ডট লিখবে দেন .com। তখনকার সময় সিস্টেম একরকম ছিল, এত ফিচার্স ছিল না, দ্যাটস ওয়াই ইউজার এভাবেই লিখতো। বাট এখন আমরা নর্মালি এভাবেই লিখি facebook.com, শেষ, www ডট লেখার মতো সময়, এটাকে ক্যানোনিকালাইজেশন বলে। এখন আপনি যদি গুগলকে, বা গুগল না সরি, ক্যানোনিকালাইজেশনের সেটা সব বটের জন্যই কার্যকর, সেটা গুগলের বা হোক যেটাই হোক। আপনি যখন ইউজারকে ক্যানোনিকাল করবেন, আপনি হচ্ছে www ডট মেনশন করে এভাবে, তখন আপনি নর্মালি ওয়েবসাইটের নাম লিখে ওয়েবসাইটে এন্টার করতে পারবেন না, ওয়েবসাইটের ব্রাউজার চিনবে না, আইপি অ্যাড্রেস তখন চেঞ্জ থাকবে, বুঝবে না। কিন্তু যখন আপনি এভাবে দিচ্ছেন, তখন আপনি নর্মালি এভাবে লিখলে সার্চ করলে আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে। আবার যদি কেউ www ডট এই কথাটা লিখে সেটা ইউজ করলো, আপনার ওয়েবসাইটে গিয়ে পৌঁছাচ্ছে।
এই এই কাজটা এখানে বসে কমপ্লিট করতে ফেলতে হয়। যেমন এই দেখেন এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে এখন আসি। যে সকল ডোমেনগুলো কেনার সময় পারচেস করার সময় ডোমেনগুলোর এগেনস্টে এসএসএল সার্টিফিকেট থাকে, সেই সকল ডোমেনগুলো অ্যাকচুয়ালি এসএস ইয়ে হয়, কি বলে, এইচটিটিপিএস হয়। যেমন আমি যদি একটু এখানে আসি, দেখেন এই যে এখানে একটা লক আছে, আপনাদের এই প্যানেলে যদি আসি, এখানে একটা লক আছে। এই জিনিসটা হচ্ছে এর দ্বারা বোঝাচ্ছে যে আমি যে সাইটটা আছি এই সাইটের ইউআরএলটা সিকিউর, রাইট? এটা সিকিউর এর কজ অফ এর 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 যত ইনফরমেশন সবগুলো ভ্যালিড এবং সিকিউর। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে এর একটা সার্টিফিকেট আছে, ভ্যালিড সার্টিফিকেট, যেটাকে আমরা এসএসএল সার্টিফিকেট বলি। কিন্তু আমি যদি এখানে আসি, দেখেন নট সিকিউর, দ্যাট মিনস আমার যে সি প্যানেল এই সাইটটার এই যে এটা অ্যাকচুয়ালি সিকিউর না, কজ অফ এটার এসএসএল সার্টিফিকেট নাই। ঠিক আছে, এটা কোনো সার্টিফিকেট নেই, দেখেন জাস্ট কুকিজ আছে, সার্টিফিকেট নাই। তো যদি আপনার সাইটের এসএসএল সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে এইচটিটিপিএস হবে, আর যদি এসএসএল সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে শুধু এইচটিটিপি হবে। আপনি যদি মেনশন করে দেন যে এস সার্টিফিকেট আছে, ঠিক আছে, এস থাকার পরে এইচটিটিপিএস উইথ www ডট, তখন আপনি এটাকে ক্যানোনিক্যাল করেছেন ফুল, যে আপনার এই ওয়েবসাইটের এই যে ইউআরএল, এই ইউআরএল এ ঢুকতে হলে ইউআরএল এর আগে অবশ্যই আপনাকে www ডট কথাটা লিখতে হবে, তারপরেই ঢুকতে পারবেন, এছাড়া ঢুকতে পারবেন না। কিন্তু আমি যদি নর্মালি এটাকে এইচটিটিপিএস এ করে দেই, তার মানে শুধুমাত্র এই ওয়েবসাইটের এই নামটুক লিখলেই হয়েছে, তার আগে www লেখা দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, ব্যাপার হলো যে আপনি একটু আগে যেটা বললেন ওই ডাব্লিউ ডাব্লিউ, মনে করেন এইচটিটিপিএস ডাব্লিউ ডাব্লিউ আমি দিয়েছি এক সময়, ঠিক আছে, জি, কিন্তু আমি কি পরে এটা হচ্ছে রিপ্লেস করতে পারবো? জি করতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। আর ব্যাপার হলো যে হচ্ছে মনে করেন যে আমি এখন ওয়ার্ডপ্রেসটাই ইনস্টল করছি, কিন্তু আমার এক পর্যায়ে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসটা আমাকে ভালো লাগছে, আমি অন্য একটা এটা দিয়ে সিএমএস এ করতে চাচ্ছি, নেবেন, তখন জি। পুরো ওয়েবসাইটটা কপি করে অন্য একটা সিএমএস এ নিয়ে কনভার্ট করে ফেলা দিতে পারবেন, সমস্যা নেই, এটা করা ও যায়। আচ্ছা, ঠিক আছে, So, থ্যাংক ইউ। আমার এইখানের এসএসএল নাই, তো আমি নর্মালি এইচটিটিপি দিচ্ছি। আচ্ছা, এখানে ইনডাইরেক্টরি একটা অপশন আছে, দেখেন ইনডাইরেক্টরি। কোনো কোনো সি প্যানেলে, এটা এখানে দেখেন আমার এই প্যানেলে সফটওয়্যার ক্লাস যখন আসছে এখানে এই ঘরটা এমটি আছে। কোনো কোনো সি প্যানেলে দেখবেন গেলে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে কিছু প্যানেলে পাওয়া যায়, এখানে ডব্লিউপি কথাটা লেখা থাকে আগে থেকে, ডব্লিউপি কথাটা লেখা থাকে ইনডাইরেক্টরিতে। যদি লেখা থাকে সেক্ষেত্রে এটাকে অবশ্যই উঠাই দিবেন, উঠে এটাকে ইমটি রাখবেন, এরকম ইমটি থাকবে, এটা গেল। এরপর সাইটের নেম, এটা ম্যান্ডেটরি না, এটা আপনি পরবর্তী টাইমেও চেঞ্জ করতে পারবেন থিম থেকে পড়ার সময়। আপনি জাস্ট নর্মালি এখান থেকে একটা সাইটের নাম যা দিব সেটা সেই হিসাব করে আমার দেখবে লোকজন, এটাই, আর কিছু না, লাইক দ্যাট। এই হচ্ছে থাকুক। আর এখানে আসেন অ্যাডমিন অ্যাকাউন্টে, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, আর হচ্ছে অ্যাডমিনের ইমেল, এই তিনটা একটা আপনার জন্য একটু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যেমন এই সি প্যানেলে লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিলাম, এখন যখন আমরা এই সি প্যানেলের মধ্যে যখন একটা সিএমএস যেটা কিনা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের এক্সেস প্যানেলে যাইতে গেলেও আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। সেটা বাই ডিফল্ট এখানে দেওয়া নাই, তবে অনেক ওয়েবসাইটে আগে থেকে বাই ডিফল্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে যে অ্যাডমিন আর পাসওয়ার্ড থাকে হচ্ছে পাস, এরকম বাই ডিফল্ট লেখাই থাকে। যদি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেঞ্জ করবেন। আর অ্যাডমিনের ইমেল যেটা আছে এখানে আপনার পার্সোনাল মেলটা দেওয়া ট্রাই করবেন। পার্সোনাল মেল বলতে যেই মেলের সাথে আপনার এই ওয়েবসাইটকে কানেক্টেড রাখতে চাচ্ছেন, এখানে অনেক সময় যে কোম্পানি থেকে নিচ্ছেন এই কোম্পানির ইমেলটাই দেওয়া থাকে, বা অন্য কোনো একটা ডিফল্ট ইমেল দেওয়া থাকে, সেটাকে চেক করে নেবেন এবং এটা আপনার ইমেলের সাথে কানেক্ট করবেন। আমি ইউজার নেম অ্যাডমিনের পাসে দিতে যাচ্ছি আপাতত, এটা অবশ্যই চেঞ্জ করে আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড আপনি আপনার মতো দিবেন, বাই ডিফল্ট এরকম থাকে। আপনার যদি মনে হয় সাইটের ল্যাঙ্গুয়েজ ওকে ফাইন, এগুলো এখানে কোনো চেঞ্জ করবেন। আসেন এই থিমের মধ্যে, এখানে একটু ফ্রি থিম আছে। আপনার যদি আগে থেকে প্রিমিয়াম থিম কেনা থাকে, যেটা আপনি এখানে ইনস্টল করতে চাচ্ছেন করবেন, সেটা যদি করা থাকে এখান থেকে কোনো থিম বাড়তি সিলেক্ট করার দরকার নাই। ফ্রি থিম যদি এখান থেকে চালাতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে তো কষ্ট করে খুঁজে টুজে একটা ভালো একটা ফ্রি থিম ইউজ করে করলেন। এখন বলতে পারেন তাহলে কি এখানে থিম ছাড়া হয়ে যাবে? হ্যাঁ, থিম ছাড়াই ইনস্টল হয়ে যাবে, সমস্যা নেই, থিম পরে দিব। সো ইনস্টল করি, একটু টাইম নিবে বাট হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে, এখানে আমার সাকসেসফুলি ইনস্টল, অ্যান্ড এই হচ্ছে আমার সাইট। আর আমার প্যানেলে যাওয়ার পরের হিসাব পরে দেখতেছি।
কোথায় আসলাম? দেখতেছি। ইনস্টল হওয়ার পরে বাকি কাজ হচ্ছে আমার এইখানে, সেটা হচ্ছে আমার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস এই ইউআরএল এর এগেনস্টে সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল দিলাম। এখন ওয়ার্ডপ্রেসের যেই এক্সেস প্যানেল আছে সেই এক্সেসে ঢুকবো। এক্সেসে ঢোকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইউআরএল এর পর একটা স্ল্যাশ দিয়ে ডব্লিউপি হাইপেন অ্যাডমিন এটাকে চেঞ্জ করা যায়। এটা ডিফল্ট এক্সেস প্যানেলে যাওয়ার ডিফল্ট প্যারামিটার বলতে পারেন। অ্যাডমিন দেই, কি আসে দেখি। যে এখন এখানে আমার ওয়ার্ডপ্রেসের লগ ইনের এক্সেস এরিয়া চলে আসছে। আমি এখানে ওই সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়ার সময় ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে পাস। এই যে লগ ইন করি, এই জন্যে যে ওইটার কুকিজ ধরে রাখছে বাই ডিফল্ট, এই জন্য টানতেছে না, তো সাইটটা চলে আসার কথা ছিল। তো আমার এখানে সফটওয়্যারগুলোতে কাজ এটা শেষ। এই পেজটা এখানে প্যানেলটা থাকুক, এই প্যানেলের একটা কাজ আছে দেখাচ্ছি এখনই। এই হচ্ছে আমার এক্সেস প্যানেল, এই হচ্ছে সেই প্যানেল যে প্যানেল থেকে আমি বসে যা করি এর ইউজাররা সেটাই দেখে। আমি যদি সাইটে একটু ভিজিট করি এখন দেখি তো ব্লগটা ছাড়ছে কিনা। উইদাউট এনি থিম, এ হচ্ছে আমার সাইটের স্ট্রাকচার। সাইটের নাম দিয়েছিলাম হচ্ছে এটা এসইও 8 ব্যাচ। এই যে দেখেন এখানেও এসইও 8 ব্যাচ কথাটা চলে আসছে। মাই ওয়ার্ডপ্রেস ব্লগ ছিল হচ্ছে ডেসক্রিপশন, সেটা এখানে আছে। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা থিম এই যেখানে বাই ডিফল্ট যেটা ছিল চলে আসছে। এখানে যা দেখাবো বা এখানে যা করব বাকি সব আমরা এখানে ডিসপ্লে হবে, সহজ কথা। তো এই যে একটা ওয়েবসাইটের একজনের ইউজারদেরকে জিনিস আমি যা দেখাতে চাচ্ছি, যেভাবে দেখাতে চাচ্ছি, বা একটা সার্চ ইঞ্জিনের উপযোগী করে ওই কন্টেন্ট বা ওই পেজগুলোকে ক্রিয়েট করার জন্যে এই এক্সেস প্যানেলে বসে এই পোস্ট বলেন পেজ বলেন এখানে যাবতীয় যত কাজ আছে এই যে কাজগুলো করব প্রত্যেকটা কাজকে বলা হবে অন পেজ এসইওর কাজ। আচ্ছা, তো এখন এখানে থিম ইনস্টল দিতে হবে ফার্স্ট অফ অল, কারণ আমরা কোনো থিম ইনস্টল দেই নাই। নতুন থিম এখানে নর্মালি ইনস্টল দিতে গেলে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে এসে যেখানে থিম অপশন আছে থিমে যাই। আপনারা আমি জানি, ঠিক আছে, প্রবলেমটার সলিউশন বলে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে এখান থেকে আপনার প্রবলেমটা কখন হয় সেটাও বলে দিই। সেটা হচ্ছে অনেকে আছে না ওই যে বাংলাদেশ থেকে হোস্টিং কেনে 500 টাকা 100 টাকা দিয়ে হোস্টিং কেনে, বা মনে করেন 1 জিবির একটা স্পেসের একটা হোস্টিং নিয়েছেন, প্রাইস হয়তো আপনি 1000 টাকাতে কিনেছেন। ওই 1 জিবির যে সার্ভারের যে অবস্থা থাকে তাতে হচ্ছে এই ভারী কোনো বা বড় কোনো থিম ইনস্টল দিতে গেলে প্রিমিয়াম থিম ইনস্টল নেয় না, সেখানে ইরোর দেখায় বা কুড নট ফেচ এমন অপশন আসে। এটা সলিউশন আছে, যদি এই প্যানেল থেকে এখান থেকে যদি থিম ইনস্টল না হয় সেটার ডিফল্ট সলিউশন আছে, দিচ্ছি। বাট আগে এখান থেকে ট্রাই করি যে এখান থেকে হয় কিনা বা হইলো কি ধরনের প্রবলেম হয় সেটা একটু দেখেন। আমরা একটা প্রিমিয়াম থিম ইনস্টল দেওয়ার ট্রাই করি, এটা একটু লোড হচ্ছে, লোড হোক। আর এখানে তো ফ্রি অনেক থিম আছে, এখান থেকে আপনার যদি থিম লাগে যেরকম যার যেরকম থিম দরকার ওই ক্যাটাগরি অনুসারে এখান থেকে থিম নিতে পারেন। নো প্রবলেম। আমরা একটা থিম আপলোড করতেছি, এখান থেকে আপলোড থিম আপলোড করি। প্রবলেমটা হবে হবে বলছিলাম, হয়ে গেছে। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এটাকে আনপ্যাক করতে গিয়ে ইনস্টলিং সিস্টেম থিম ইনস্টলেশন ফেইল্ড আসছে। এই প্রবলেমটা হয় সস্তা দামের, যেটা যে আমরা থিম আমরা যে হোস্টিং প্যানেলটা ইউজ করছি সেটা ফ্রি হোস্টিং, তো ভারী কোনো কিছু থিম বা বড় সাইজের থিম দিতে গেলে এই ধরনের প্রবলেম শো করে। কোনোভাবেই যখন এখানে অবশ্য আমার এখানে মিসিং স্টাইল শিটও কিছু মিসিং দেখাচ্ছে অবশ্য, যে কারণে এরকম প্রবলেম দেখায়। এই প্রবলেমটা যখন দেখাচ্ছে কোনোভাবেই এখান থেকে পারতেছেন না দিতে, কোনোভাবেই না, বাট আপনি এটাকে ইউজ করতে হচ্ছে বাট দিতে পারতেছেন না। এটা ডিফল্ট ওয়ে কি? ওয়ে হচ্ছে আপনার সি প্যানেলে এসে এখান থেকে চলে যান হচ্ছে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার খুঁজে বের করেন, ওই এই যে ফাইল ম্যানেজার।
এখানে যদিও ভিউটা দেখতে এরকম আসতেছে, পেইড সি প্যানেলে ভিউটা দেখতে এরকম আসে না। পেইড সি প্যানেলে একটু অন্যরকম ভিউ আসে। আর এখানে এসটি ডক নামে একটা অপশন আছে। হুম, পেইড সি প্যানেলে পাবেন হচ্ছে পাবলিক আন্ডারস্কোর HTML, লেখাটা থাকবে এরকম। পাবলিক আন্ডারস্কোর HTML এই নামে একটা ফাইল থাকবে। এসটি ডক যেখানে আছে, এসটি ডকের জায়গায় একটা ফাইল নাম থাকবে, সেটা হচ্ছে পাবলিক ডট আন্ডারস্কোর HTML। এই ফাইলটাতে যাবেন। এখানে ডব্লিউপি কন্টেন্ট আছে, অ্যাডমিন প্যানেল, ইনক্লুড প্যানেল, এখানে বাকি কিছু কিছু তো আপনার হাত দেওয়ার দরকার নাই। আমি জাস্ট এখান থেকে কন্টেন্ট বা অ্যাডমিন সেটাতে গিয়ে দেখি কোথায় আছে। কন্টেন্টে এসে দেখেন প্লাগ ইন, থিম, আপগ্রেড সব কিছু এখানে আছে। তো আমি থিমে যাই। বাই ডিফল্ট আমার 3টা থিম আছে, আর কোনো থিম নাই। এই জায়গার মধ্যে প্রত্যেকটা থিম যখন আমরা ডাউনলোড করি, তো ডাউনলোড করার সময় প্রত্যেকটা থিমেরই হচ্ছে জিপ ফাইলই করা থাকে। তো পুরো জিপ ফাইলটাই এখানে হচ্ছে দিয়ে দিবেন। কোথায় কোথায় পেইড থিম, কি থিম, কয় এমবি এটা? 200 এমবি। জান্না থিম হচ্ছে 6 এমবি। আচ্ছা, জান্নাটাই দিচ্ছি। তো জান্না থিমটা দিয়ে দিই। এখানে নর্মালি ড্রপ ফাইলে গিয়ে ফাইলটা এখানে ড্রপ করে দিই। আচ্ছা, আগে আপলোড করি, পরের বিষয়টা পরে দেখব। ফাইলটা এখানে আপলোড করি। ওকে, চলেন। আহ জান্নাত থিমের জিপটা দিলাম। হ্যাঁ, তো এখন জিপ থেকে এটাকে আনজিপ করার জন্য নর্মালি এক একটা থিম, এক একটা প্যানেলের এক এক রকম অপশন। একটু খুঁজে নিবেন কোথায় এক্সট্রাট আছে। আমি এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট। উদ্দেশ্য ছিল এইটাই যে আপনার ওই ওয়ার্ডপ্রেসের প্যানেল থেকে যদি না হয়, সেই প্যানেলে এখান থেকে জাস্ট থিমটা দিয়ে দিলে এই থিমটাকে আমরা পাওয়া যাবো হচ্ছে এখান থেকে আসুক হোক। এই থিমটাকে আমরা এখানে পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে থিমে গিয়ে পেয়ে যাবো। ভাই ব্লগিং এর জন্য কোন থিমটা ভালো হয় মোটামুটি? ব্লগিং এর জন্য নিউজ আপনি ম্যাগাজিন সাজেস্ট বা করেন ম্যাগ কোনটা নিউজ আর কি। এরকম মনে হয় একটা আছে। আমি কিছু থিম দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। ওই থিমগুলোর মধ্যে ব্লগিং এর জন্য কিছু থিম থাকবে। আমি প্রায় 10-20টা থিম দিয়ে দিব, সবগুলা প্রিমিয়াম থিম। আচ্ছা, এটা হইলো কি হলো না এটা আমি জানি না। এখানে একটু এসে দেখি কি অবস্থায় আছে। থিম ব্যাক করি। আচ্ছা, 2019 এরাই বসবাস করতেছে এখনো। ওই থিমটা এখনো হয়ে আসে নাই, রেডি হয়ে আসে নাই। এই হচ্ছে আপাতত অবস্থা। থিমটা আসার পরে বাকি কাজে যাচ্ছে, এরপর যেই কাজ আছে সেই কাজে যাই। এখান থেকে না হইলে এখান থেকে থিম ইনস্টল দিয়ে এটাকে এক্সট্রাক্ট করার পরে এরকম ফাইল আসবে, যেখানে যে 3টা ফাইল আছে এরকম জিপ থেকে ফাইলে চলে আসবে। গেলে এই থিমগুলো, এই যে এখানে দেখেন 2021, 2019 আর হচ্ছে 2020, তিনটা থিম আছে। এখানে ওই 3টা থিম আছে, 2019, 2020, 2021। সিমিলারলি এখানে চলে আসবে। ফাইন। এখানে আসার পরে যে কোনো একটা ওই থিমটা তো আপনি ইনস্টল দিবেন। দেওয়ার পর কাস্টমাইজেশনের জন্য যে ডেভেলপারের যে ব্যাপারটা ডিজাইন করা বা ডেভেলপ করা, যেটাই বলেন আপনারা, তো এটা তো ডিজাইনই বলা লাগবে, ডেভেলপ বলা যাবে না। ডেভেলপ জিনিসটা আলাদা। ডিজাইনটা জাস্ট ওয়েবসাইটকে ডিজাইন করে নেওয়া। ডেমো থেকে কিছু ডেমো কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলোকে রিমুভ করে দিয়ে সেখানে আপনি নিজের মতো পোস্ট করা। তো এখান থেকে হচ্ছে পোস্ট করব। আপনার যদি পেজগুলো ক্রিয়েট করতে হয়, সেই পেজগুলো আপনি আপনার পেজ সেগমেন্ট থেকে ক্রিয়েট করবেন। যেখান থেকে পোস্ট ক্রিয়েট করা দেখেন, সেখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করবেন। এখানে বাই ডিফল্ট আগে থেকে একটা পোস্ট আছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে। সেটা কেটে দিয়ে আমি নতুন পোস্ট লিখবো। সো অ্যাড নিউ এ যাই। আর একটা প্লাগইন ইনস্টল করবো আপাতত স্টার্টিং এ, সেটা একটু পরে করতেছি। তবে নতুন নতুন সিস্টেম করছে, নতুন সিস্টেমে আপনাদের স্বাগতম। আমিও আজকে প্রথম দেখলাম এটা, নতুন আপডেট আসার পর এরকম হয়ে গেছে। টাইটেল আর হচ্ছে স্টার্টিং, মোটামুটি এই হচ্ছে
একটা পোস্ট লেখার জন্য আমাদের প্যানেল, এখানে আমরা যা লিখবো উইথ ইমেজ, টেক্সট, অরেভার, কোয়েশ্চেন মার্ক, যা যা কোটেশন আমরা যা এখানে ইউজ করব, সব কথা হচ্ছে বাইরে ইউজাররা একজন ইউজার সেটা সে তার মতো করে দেখবে, এটাই হচ্ছে কথা। এখানে টাইটেল হচ্ছে যে লাইক দ্যাট বাই দ্য ওয়ে, এরকম ধরনের সাপোজ একটা কন্টেন্ট লিখলেন, লেখার পরে আপনার যেখানে যেখানে হচ্ছে এটাকে বোল্ড করা দরকার সেটাকে বোল্ড করে নিতে পারছেন, যেখানে যেখানে লিঙ্কিং করা দরকার, লিঙ্কিং এর ব্যাপারটা একটু পরে দেখবো, অন পেজে গিয়ে দেখবো, টোটালি অন পেজে যখন কাজ শিখবো তখন দেখবো। এখান থেকে আপনার যা যা চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করতে পারেন। গ্রামারলি থাকলে আপনার যেখানে যেখানে ভুল আছে যেসব সেন্টেন্সগুলো সেগুলোকে একটা অ্যাডজাস্ট করে নিয়ে আপনি আপনার মতো করে ঠিকঠাক করে নেবেন। বাই দ্য ওয়ে, আপনাদের হোমওয়ার্ক থাকবে এতটুকু পর্যন্ত যে বাইট হোস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সি প্যানেল থেকে হচ্ছে সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টলে গিয়ে ওয়ার্ডপ্রেসের এই সিএমএস কে ইনস্টল দেওয়া, এবং এই সিএমএস এর মধ্যে একটা থিমকে ইনস্টল করা, অ্যান্ড দেন যে কোনো একটা পোস্ট আপনি অ্যাজ এ ডেমো কন্টেন্ট যে কোনো ওয়েবসাইটে কপি করে নিয়ে এসে মেরে দেন, এটাকে পাবলিশ করেন, এই যে পাবলিশ আছে পাবলিশ করেন। ফার্স্ট অফ অল এতটুকু, এরপরে কি ভেতরে কি কাজ এটা পরে দেখবো, আবার আগে এই কাজটুকু করেন। এই পোস্ট কনফার্ম করা মানে আমি বুঝবো যে থিম ইনস্টল করেছেন এবং পোস্ট এখানে করতে পারছেন আপনি, বাট এখানে যে করতে পারছেন যেহেতু আপনি এখানে বাকি কাজগুলো করে আসতে পারছেন। যাদের আগের ওয়েবসাইট আছে তাদের জন্য এটা মাফ, যাদের নাই আমি শেখার পারপাসে প্র্যাকটিস করেন। এরপরে বাকি কাজ এখান থেকে আর ফ্রি মেথডে করতে দিব না, সমস্যা নেই, আমি আমার যে সাইট আছে ওইটা থেকে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিলে ওখানে বসে বাকি কাজ আপনারা আপনারা করে নেবেন। এই ছিল আজকের মতো এতটুকু বকবক আর কাজ ক্লাস যেটাই বলি, গল্প স্বল্প যাই বলি করলাম। থ্যাংক ইউ সো মাচ। অফিসিয়ালি ভিডিও ক্লোজ করে দিচ্ছে।